বাংলাদেশ একদিন জামায়াত ইসলামের নেতৃত্বে পরিচালিত হবে। চারদিক থেকে এই সুখবর আসছে এবং গ্রিন সিগন্যাল আসছে। দর্শক, আমি মূলত বিশ্লেষণ করছি জামায়াত ইসলামের অন্যতম মেধাবী, যোগ্য এবং শিক্ষিত নেতা, পড়াশোনা জানা নেতা। এই বয়সেও যিনি পড়াশোনা করেন, বই পুস্তক নিয়ে চেয়ার টেবিলে বসেন, নোট করেন, ডক্টর হামিদুর রহমান আজাদের একটা বক্তব্য দেখেন। হামিদুর রহমান আজাদ কিছুদিন আগে একটা বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছিলেন যে বাংলাদেশে 512 বা 529টা গুম হয়েছে গত 6 মাসে। এখানে তিনি স্পষ্ট করেছেন যে ওখানে গুম না, তিনি বলতে চেয়েছিলেন অপহরণ, এবং সংখ্যাটা অপহরণের ক্ষেত্রে একদম সঠিক। এটা জাস্ট একটা স্লিপ অফ টাং। এটাকে আমরা কিছুতেই নেতিবাচক ভাবে দেখতে পারি না। এরকম স্লিপ অফ টাং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব যে কারো হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ সজাগ, সতর্ক। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, তিনিও ব্যাখ্যা দিয়েছেন। দ্যাটস ইট। বর্তমানে জামাত নেতাদের নিয়ে আমি নানান আলোচনা করি। বিশেষ করে আমি যে হতাশা ব্যক্ত করি যে জামাত নেতারা তারা যে অযোগ্য, এটা জন্মগত অযোগ্য নয়। মূলত সাংগঠনিক সিস্টেমের কারণে অনেকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন বা অন্যান্য নেতাদের সাথে পিছিয়ে পড়েন। সাংগঠনিক সিস্টেম কি? জামাতের মতো একটা বড় দল, মাত্র 21 জন 22 জন কেন্দ্রীয় নেতা, অথচ এখানে কমপক্ষে 1000 কেন্দ্রীয় নেতা থাকা দরকার। এত বড় একটা দল, সাংগঠনিকভাবে সুশৃঙ্খল একটা দল। এখানে অল্প কয়েকজন কেন্দ্রীয় নেতা হওয়ার ফলে একজন নেতাকে প্রচুর সাংগঠনিক সফর করতে হয়, কাজ করতে হয়। ফজর থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত তাকে কাজ করতে হয়। সে পড়াশোনা করবে কখন? সে স্ত্রী সন্তানকে সময় দিবে কখন? নিজের রিক্রিয়েশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য একটু সময় দিবে কখন? এটা সে পারে না। যার ফলে তার মধ্যে নেতৃত্বের অনেক গুণাবলীর ঘাটতি দেখা যায়। বিশেষ করে পড়াশোনা ভালো জানে না, কারণ সে সারাক্ষণ দৌড়ে সাংগঠনিক কাজে পড়বে কখন? মাথার উপর একটা প্রেশার থাকে, এই কাজ সেই কাজ, অমুক তমুক। একজন মানুষ এত কাজ করলে সে কখনো সৃজনশীল হতে পারে না। জামাত নেতারা টকশোতে ভালো করতে পারে না কেন? ভালো বক্তব্য দিতে পারে না কেন? সে বক্তব্য প্র্যাকটিস করবে কখন? সে তো প্রিপারেশন নিতে পারে না। টকশোতে ভালো করতে হলে নিজেকে অন্য টকশো দেখতে হবে। এখন জামাত নেতাদের এই সময় আছে অন্য টকশো দেখার? হ্যাঁ, এই সময়টা কিছুটা পেতো হাসিনার আমলে, যখন জামাত কার্যত অঘোষিত নিষিদ্ধ ছিল, যখন বাসার মধ্যেই থাকতে হতো, বেসিক্যালি ভার্চুয়াল কিছু প্রোগ্রাম করতে হতো। তারপরও সে হাসিনার নিষিদ্ধ সময়, অঘোষিত নিষিদ্ধ সময়ও জামাতের নেতারা কিন্তু ঘরে বসে থাকতো না। প্রোগ্রামগুলো আমরা দেখতাম যে ভার্চুয়াল প্রোগ্রাম, কিন্তু গোপনে তাদের ঠিকই প্রোগ্রাম হতো। অঞ্চল পরিচালকরা ঠিকই সফর করতেন, নেতারা ঠিকই এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে সফরে যেতেন। এগুলো এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, করোনার মধ্যেও থেমে থাকেনি। হেলথ সেফটি নিয়ে তারপরে তারা সফর ঠিকই করেছে। মানে প্রচুর পরিশ্রম করতে হয়, যার ফলে তাদের যোগ্যতার ঘাটতি থাকে, তাদের কোয়ালিটি অত্যন্ত লো হয়। তারপর ভালো বক্তব্য দিতে পারে না, তথ্য উপত্য দিয়ে বক্তব্য দিতে পারে না। এমনকি শিবিরের ক্ষেত্রেও এখন সেই দুঃখজনক চিত্র আমরা দেখেছি। যেমন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এই জন্য আমরা বলি যে শিবিরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়াটা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে হাঁটলেও আপনি যে জ্ঞান অর্জন করতে পারবেন, অন্য বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হলেও আপনি পরিবেশগত কারণে কিছুটা হলেও পিছিয়ে থাকবেন, যার প্রমাণ সব জায়গায়। যেমন বাংলাদেশে 2 বন্ধু এসএসসিতে একই সাথে পড়তো, হয়তোবা এক বন্ধুর রোল নম্বর ছিল 1, আর এক বন্ধুর রোল নম্বর ছিল 5। যার 5 সে যেভাবেই হোক আল্লাহর রহমতে, ভাগ্যের গুণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দিন শেষে দেখবেন যে ছেলেটা সারা জীবন রোল নম্বর 1 ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সে চান্স পেয়েছে অন্য কোথাও, বিউপিতে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যে 5 সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তার ক্যারিয়ার অবশ্যই ভালো। সে বিদেশে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়, পিএইচডি করতে যায়, অথবা বাংলাদেশে বিসিএস, বিজিএস কিংবা ব্যাংকের পরীক্ষায় সেই ভালো করে সবার আগে। এটাই রিয়ালিটি। এই রিয়ালিটিকে আপনি অস্বীকার করতে পারবেন না। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে একটা পরিবেশগত কারণে নেতৃত্বের গুণাবলী এবং জ্ঞান হয়, তাদের মধ্যে যে সচেতনতাটা তৈরি হয়, এটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে হওয়ার কথা না, হয় না। ইটস ভেরি নর্মাল। আপনাকে এই সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। এই জন্য দেখবেন যে নুরুল ইসলাম সাদ্দাম ইদানিং প্রচুর ভুলভাল কথা বলছে, আবার দুঃখ প্রকাশ করছে, ভুল তথ্য দিচ্ছে, আজগুবি তথ্য দিচ্ছে যে অমুক দেশের এত % মানুষ তাদের পিতৃ পরিচয় জানে না। একদম আজগুবি তথ্য, এরকম কোনো কথাই নেই, ভুয়া কথা।
মানে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো তথ্য, যেমনটা মুফতি আমির হামজা বলে কয়েকবার বিতর্কিত হয়েছেন যে আপনি এইসব তথ্য বলেছেন, পেয়েছেন কোথায়? ফেসবুকে পেয়েছেন। কিন্তু আপনি দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা তারা এরকম সোশ্যাল মিডিয়া, এমনকি অন্য দলের ছাত্রদল ছাত্রলীগের ছেলে এরকম সোশ্যাল মিডিয়া পাওয়া কিছু উদ্ভট তথ্য কি বক্তব্য দিয়েছেন? না। কারণ কি? তারা জানে যে কোনটা রেফারেন্সেবল, কোনটা রেফারেন্সেবল না। তাদের এই জ্ঞান আছে। আরো অনেক কারণে তাদের মধ্যে এই সচেতনতাটা জাগ্রত হয়, যার ফলে ঢাকা শিবিরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আসা উচিত। তাহলে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো, মেধাবীদের নেতৃত্ব দেওয়ার মতো স্মার্ট যোগ্য নেতৃত্ব তৈরি হবে। তো জামাত শিবিরের এই ঘাটতিটা আছে। শিবিরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রডিউস হলে জামাতের নেতৃত্ব এর একটা প্রভাব পড়বে। তখন জামাত স্মার্ট যোগ্য সংগঠন হবে। তো জামাতের এই শত অযোগ্যতা এবং লিমিটেশনস এর মধ্যেও দুই একজন বা দুই চারজন নেতা যারা পড়াশোনা জানা, তাদের মধ্যে হামিদুর রহমান আজাদ একজন। এবং তিনি এই বুড়ো বয়সে এসে পিএইচডি করেছেন, যদিও আগে করেছেন, এটা অনুমোদন পেয়েছে দেরিতে, কিন্তু তারপরও তিনি এখনো পড়াশোনা করেন। এবং হামিদুর রহমান আজাদের সাথে যারা মিশেছেন তারা অ্যাপ্রিসিয়েট করেন, অনেক মেধাবী এবং জ্ঞানী লোক। গোলাম মোল্লা রনির খুব কাছের লোক। গোলাম মোল্লা রনি কিন্তু বাংলাদেশের অন্যতম মেধাবী এবং পরমাপের দার্শনিক। তার বক্তব্য আমরা পছন্দ করি না বা সমালোচনা করি, দ্যাটস ডিফারেন্ট, বাট তিনি মেধাবী এবং দার্শনিক, প্রচুর পড়াশোনা জানা লোক। গোলাম মোল্লা রনি যে ইতিহাস জানেন, যতটা দর্শনের কিতাব পড়েছেন, 3000 বছরের ইতিহাস গোলাম মোল্লা রনির মুখস্থ। এবং হবস, লক্স, রুশো থেকে শুরু করে অ্যারিস্টটল, প্লেটো, এরকম অনেক দর্শন তার আয়ত্ত আছে, এসিমিলেট করতে পেরেছেন তিনি। সেই গোলাম মোল্লা রনির মতো মেধাবী লোক তিনি হামিদুর রহমান আজাদের তুমুল ভূয়সী প্রশংসা করেন, এবং আমি নিজেও জানি তিনি অত্যন্ত মেধাবী। এই হামিদুর রহমান আজাদ বলেছেন বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে। এই কথা একটা বাস্তবসম্মত কথা, এটা চিন্তা ভাবনা করে এই কথা বলেছেন। এখন জামাতের লোকজনকে এই বিশ্বাস আগে করতে হবে। আপনি যদি বিশ্বাস করতে না পারেন যে আমি ক্ষমতা একদিন আসব, তাহলে আপনি কখনো ক্ষমতা আসতে পারবেন না। ক্ষমতা আসার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ক্ষমতায় আসবেন, আর বিশ্বাস করার আগে আপনাকে বিশ্বাসযোগ্য উপাদান, বিশ্বাসযোগ্য সেট আপ করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী প্রয়োজনীয় সংস্কার আনছে, প্রয়োজনীয় উদার হচ্ছে, তাদের পলিটিক্যাল সেট আপ অ্যাপারেটাস অনেক কিছু চেঞ্জ করছে, যেটা ক্ষমতায় আসার উপযোগী। এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করেন, জামাতকে ক্ষমতায় আনতে, জামাতের অভ্যন্তরে বাস্তবসম্মত সংস্কারের পক্ষে যারা কথা বলেন, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আজাদ অন্যতম। অতএব জামাত নিজেদেরকে প্রয়োজনীয় সংস্কার করতে পেরেছে বা পারছে বা সেই পথে যাচ্ছে, এবং জনগণের যোগ্য মানুষদের রেসপন্স পাচ্ছে। এগুলো আমলে নিয়েই হামিদুর রহমান আজাদ বলেছেন একদিন জামাতের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। এটা কথার কথা না, কিছু আলেম, কিছু নেতা মাইক পেলেই বলে বাংলাদেশে একদিন ইসলামী বিপ্লব হবে। অথচ ইসলামী বিপ্লব কিভাবে হবে বা বিপ্লবের সংজ্ঞাটা কি, এটাই সে বলতে পারবে না, আমি নিশ্চিত। মুখস্থ কথা এগুলো। যাই হোক, পরিবেশ পরিস্থিতি, বিশ্ব রাজনীতির প্যারাডাইম শিফট, ইউএস হেজিমনি ইজ ডিক্লাইনিং, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ ধীরে ধীরে কমে যাচ্ছে, শূন্যের কোঠায় নেমে আসছে, এসেছে বলবো না, আসছে। এবং যারা ইসলামপন্থীদের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিত অতীতে, তাদের দম ফুরিয়ে আসছে। সব মিলিয়ে জামাতের নেতৃত্বে একদিন বাংলাদেশ পরিচালিত হবে, এটা বাস্তবসম্মত একটা আশাবাদ।